আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছে আমি মারফি রহমান। গুমের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অজ্ঞাত পরিচয়ে আসামিদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের নেতা মাইকেল চাকমা। সকালে ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটরের কাছে এই অভিযোগ দাখিল করেন তিনি। পরে মৌখিক অভিযোগের প্রেক্ষিতেই তদন্ত শুরুর কথা জানায় প্রসিকিউশন টিম। মাইকেল চাকমার অভিযোগ আমলে নেওয়া হয়েছে বলে জানান চিফ প্রসিকিউটর। অভিযোগের তদন্ত শুরু করা হবে 2019 সালের 9 এপ্রিল নারায়ণগঞ্জের কাঁচপুর এলাকা থেকে সাংগঠনিক কাজ শেষে ঢাকায় ফেরার পথে মাইকেল চাকমা গুমের শিকার হন। এই ঘটনায় নারায়ণগঞ্জ থানায় অভিযোগ দায়ের ও হাইকোর্টে রিট পিটিশন দাখিল করা হলেও তাকে উদ্ধারে কোনো পদক্ষেপ নেয়নি বিগত সরকার। তাকে যে গুম করা হয় সেই গুমের প্যাটার্ন কিভাবে তাকে রাখা হয়েছিল সেই সব ব্যাপারে তিনি আমাদের কাছে আজকে মৌখিকভাবে জানিয়েছেন এবং এই জানানোর মধ্য দিয়ে আমরা ওনার এই বক্তব্য থেকে নিশ্চিত হয়েছি যে এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স যেটা গত সরকারের আমলে সিস্টেম্যাটিক ওয়েতে করা হয়েছে সেগুলো শিকার তিনি হয়েছিলেন। তার অভিযোগটাকে আমরা আমলে গ্রহণ করছি, আমরা এগুলোতে তদন্ত করব এবং করে অন্যদের ব্যাপারে যেভাবে আমরা তদন্ত করি এবং বিচারের জন্য উপযুক্ত করে আদালতের সামনে উপস্থাপন করা হবে সেই কাজটা আমরা ওনার ক্ষেত্রে করব। 5 দিনের জোরের ইস্তেমার কাজ করতে এসে টঙ্গীর তুরাগ তীরে জুবাইর ও সাতপন্থীদের মধ্যে সংঘর্ষে 3 জন নিহত হয়েছে। গেল রাত 2টার দিকে টঙ্গীর কামারপাড়া ও স্টেশন রোড সহ বিভিন্ন জায়গায় জুবাইরপন্থীরা রাস্তার উপরে লাঠি সোটা নিয়ে বিভিন্ন জেলা থেকে আগত সাতপন্থীদের বাধা দেয়। এ সময় জুবাইরপন্থীরা ইট পাটকেল ও আগুনের মশাল নিক্ষেপ করে। এ সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এ সময় ধারালো চাকু ও চাপাতি দিয়ে কয়েকজনকে আঘাত করা হয়। এতে 3 জন নিহত হন। নিহতরা হলেন বরগুনার তাজুল ইসলাম ও কিশোরগঞ্জের আমিনুল ইসলাম বাচ্চু। অপরজনের পরিচয় এখনো পাওয়া যায়নি। আহত অবস্থায় বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে আরও শতাধিক মানুষ। এলাকায় উত্তেজনা বিরাজ করায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। এই বিষয়ে সকাল 10টার দিকে উলামায়ে কেরাম ব্রিফিং করবেন বলে জানিয়েছেন মুফতি মুয়াজ বিন নূর। এই বিষয়ে আরো জানাতে টঙ্গীর তুরাগ তীর থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তরিকুল ইসলাম তারেক। সংঘর্ষের পর আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা এখন কেমন দেখছেন এবং এলাকার পরিস্থিতি কি, বিস্তারিত জানাবেন। মার্ফি, আপনি জানেন যে গত রাত থেকে যে একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে তাতে কিন্তু 3 জনের মৃত্যুর সংবাদ নিশ্চিত করছে, কিন্তু এখন পর্যন্ত কিন্তু এখানে কিন্তু একটি থমথমে অবস্থা বিরাজ করছে এবং আমরা দেখতে পাচ্ছি যে রাত থেকেই কিন্তু সাতপন্থী যে নিজামের যে অনুসারীরা তারা কিন্তু এই মাঠে অবস্থান নিয়েছে এবং গত রাতে আজকে সকাল 10টায় একটি প্রেস কনফারেন্স করার কথা ছিল এবং সেটি হয়েছে। সেখানে মুয়াজ বিন নূর, যিনি সাতপন্থী একজন কর্মী, দাওয়াতের কর্মী, তিনি আমাদের গণমাধ্যমকে জানিয়েছেন যে এই যে তারা আজকে 20 তারিখকে উদ্দেশ্য করে তারা এই যে তুরাগ তীরের পশ্চিম পাশে তাদের যে মার্কাজ রয়েছে সেই মার্কাজে তারা অবস্থান নিয়েছিল এবং তাদের যে সাথীরা রয়েছে তাদের সংখ্যা বেশি হয়, তারা রাস্তায় অবস্থান নিয়েছিল। সেই একটি পর্যায়ে কিন্তু জুবাইরপন্থী যারা রয়েছে তারা তাদের উপরে হামলা করে, সেই হামলার কে কেন্দ্র করে কিন্তু তারা মাঠে প্রবেশ করে এবং এখন পর্যন্ত তারা মাঠে অবস্থান করছে এবং সেই হামলায় কিন্তু 3 জনের মৃত্যুর সংবাদ নিশ্চিত করা হয়েছে এবং তাদের 2 জনের পরিচয় নিশ্চিত করা গেল, একজনের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি। এছাড়াও কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু খুব সোচ্চার ভূমিকা রয়েছে এবং আমরা সকাল থেকে দেখতে পেয়েছি সেনাবাহিনী, র্যাব, পুলিশ এবং বিজিবির সদস্যরা কিন্তু পুরো মাঠটিকে ঘিরে রেখেছে। তো সাতপন্থীর যেই অনুসারী রয়েছে তারা বলছে যে তাদের শীর্ষ মুরব্বীরা ঢাকাতে বিভিন্ন দপ্তরে যাচ্ছে এবং তারা কিন্তু এই যে তাদের যেই মাঠের যে ইস্তেমার অনুমতির যে বিষয়টি রয়েছে এবং যে আনুষ্ঠানিকতা রয়েছে সেগুলোকে সম্পন্ন করার জন্য তারা ঢাকাতে রয়েছে এবং এখন কিন্তু তারা তাদের সকল সাথীরা এখনো পর্যন্ত মাঠে আসছে এবং এখন পর্যন্ত মাঠে তারা অবস্থান নিচ্ছে এবং 20 তারিখে তারা এই তাদের যে 5 দিনের জোর সেটিকে সম্পন্ন করবে বলে তারা জানিয়েছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। মারফি, ধন্যবাদ আপনাকে।
পরিকল্পিতভাবে ইজতেমা ময়দানে হামলা করেছে সাতপন্থীরা, এমন দাবি মাওলানা জুবায়ের পন্থীদের। গতকাল মধ্যরাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে বৈঠক চলাকালীন এমন হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন সংগঠনটির মিডিয়া সমন্বয়ক মুফতি আমানুল হক। কাকরাইল মসজিদ প্রাঙ্গণে সংবাদ সম্মেলনে এসব কথা জানানো হয়। এই ঘটনায় এ পর্যন্ত ৩ জন মারা গেছে বলেও জানান তিনি। এ বিষয়ে মাওলানা মামুনুল হক জানান, সমস্যাটি আলোচনার মাধ্যমে সমাধানের প্রক্রিয়া চলছিল। এই অবস্থায় এই হামলা মেনে নেওয়ার মতো নয় বলেও জানান তিনি। সব প্রমাণ থাকার পরও দোষীদের গ্রেপ্তার করা না হলে পরিস্থিতি দায় সরকারকে নিতে হবে বলেও হুঁশিয়ারি করেন মামুনুল হক। রাত্র 3:30টায় তারা আক্রমণ শুরু করে এবং ধারালো ছুরি, খুর, হাতুড়ি, স্ট্যাম্প, চাপাতি, চাইনিজ কুড়াল এইগুলি সব নিয়ে এসে আমাদের এক একজন সাথীকে কিভাবে তারা মারধর করছে, নির্যাতন করছে তার কিছুটা নমুনা 1-2 জন এখানে আসে। ঢাকা মেডিকেলে গেলে অসংখ্য রোগী সেখানে আসে। যে সকল খুনিরা এই ধরনের কার্যক্রম পরিচালনা করলো এবং যাদের নেতৃত্বে প্রত্যক্ষ সেখানে ভিডিও ফুটেজের মাধ্যমে দেখা যাচ্ছে কখন ঢুকছে, কোনখান দিয়ে ঢুকতেছে, কিভাবে হামলা পরিচালনা করছে, এই সকল স্পষ্ট প্রমাণাদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে থাকার পরেও যদি তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ না করা হয় তাহলে সেই ক্ষেত্রে পরিস্থিতি আমরা কোনোভাবেই সামাল দিতে পারবো না। গত বছরের এই সময়ের তুলনায় 26% রেমিটেন্স প্রবাহ বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুবক ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। তিনি বলেন, জুলাই আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন প্রবাসীরা। কোটা আন্দোলনকে এক দফাতে রূপ দিতেও প্রবাসীদের ভূমিকা অনস্বীকার্য ছিল। যে প্রবাসীরা সবচেয়ে বেশি পছন্দ করে ইসলামী ব্যাংকগুলোতে টাকা পাঠাতে, আর ফ্যাসিস্ট হাসিনা সরকার লুট করার জন্য বেছে নিয়েছিল ইসলামী ব্যাংকগুলোকে। 6টা ইসলামী ব্যাংক থেকে আপনারা জানেন হাজার হাজার কোটি টাকা পাচার করেছে তাদের প্রিয় বিজনেস গ্রুপ। এবং তারা আমাকে বলল যে আমরা যখন ইসলামী ব্যাংকগুলোতে আমরা যখন একটা চেক দেই, চেক পর্যন্ত অনার করতে পারে না। বাংলাদেশে সবচেয়ে শক্তিশালী ছিল ইসলামী ব্যাংক সহ অন্যান্য ইসলামী ধারার ব্যাংকগুলো। এই ব্যাংকগুলোকে টার্গেট করে দুর্বল করে দেওয়া হয়েছিল। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, গোটা দেশকে ভারত নির্ভর করার জন্যই শেখ হাসিনা সব ধরনের কাজ করেছেন। 2023 সালে শেখ হাসিনা প্রথম আলু আমদানি করে। 16 ডিসেম্বর নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে বক্তব্য দিয়েছেন তা বাংলাদেশকে উপহাস করার শামিল। এই বক্তব্যের মধ্য দিয়ে দেশের মুক্তিযোদ্ধাদের অপমান করেছেন নরেন্দ্র মোদী। যুদ্ধ করে আমরা যে বাংলাদেশ পেয়েছি তার সার্বভৌমত্ব বিশ্বাস করে না ভারত। একমাত্র ভারত ছাড়া পৃথিবীর কোনো দেশ শেখ হাসিনাকে সমর্থন করেনি। সংখ্যালঘু নির্যাতন নিয়েও ভারত মিথ্যা প্রচার চালাচ্ছে। বাংলাদেশ নিজেরা নিজেদের শক্তিতে দাঁড়াবে। সবাই দেশীয় পণ্য কিনে দেশীয় শিল্পকে উৎসাহিত করতে হবে। আমরা দেশীয় পণ্য কিনে হওয়ার জন্য, আমি যদি দেশের একটা লুঙ্গি কিনি, দেশের একটা তাঁতের শাড়ি কিনি, আমি যদি দেশের মিলের একটা যে কোনো কাপড় কিনি, তাহলে মানে আমরা আমাদের দেশবাসী, তাহলে ওই মিলটি সচল থাকবে। আমাদের তাঁতি ভাইরা তারা আর্থিকভাবে সচ্ছল থাকবে। আমাদের টাকাটা বাইরে পাচার হয়ে যাবে। চট্টগ্রামে এক সপ্তাহের ব্যবধানে কমেছে সবজির দাম। নতুন আলু 10 টাকা কমে 80 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। শীতের সবজি সরবরাহ বাড়ায় বেশিরভাগ সবজি 50 টাকার নিচে বিক্রি হচ্ছে। তবে স্বস্তি নেই সয়াবিন তেল, চাল ও ডালে। সয়াবিন তেলের দাম বাড়ানোর পরও সরবরাহ কম। প্রায় সব ধরনের চাল কেজিতে 2 থেকে 5 টাকা বেড়েছে। মাছ মাংস আগের দামে বিক্রি হচ্ছে। ব্রয়লার মুরগি কেজি প্রতি 190 টাকা থেকে 200 টাকায় বিক্রি হচ্ছে। দেশি মুরগি 550 থেকে 600 টাকায় বিক্রি হচ্ছে। অন্যদিকে অপরিবর্তিত রয়েছে গরু ও খাসির মাংসের দাম।
বাজার পরিস্থিতি জানাতে চট্টগ্রাম থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল মাহমুদ, সব ভোজ্য তেলের ভ্যাট কমানোর পর বাজারে এর কি প্রভাব দেখছেন এবং অন্যান্য পণ্যের দামের বিষয়ে সবশেষ কি কি তথ্য আপনার কাছে রয়েছে জানাবেন। জি মারফি, আসলে যেমনটি বলেছেন চট্টগ্রামের বাজার সবসময় কিন্তু ঊর্ধ্বমুখী থাকে, তারই ব্যতিক্রম কিন্তু ঘটনা ঘটেনি আজকেও। আমরা বেশ কয়েকটি দোকান ঘুরে যেটা দেখলাম, বর্জ্য তেলের স্বাভাবিক সরবরাহ কিন্তু ব্যাহত হচ্ছে। আমরা অনেক দোকানদার আমাদেরকে বললো আসলে মালিকের পক্ষ থেকে 8 টাকা বাড়ানোর পরও কিন্তু তারা কিন্তু ঠিকমতো তেল পাচ্ছে না, অনেকেই কিন্তু আসলে তাদেরকে তেল দিচ্ছে না এবং এটার কিন্তু কোনো কারণ কিন্তু তারা বলতে পারেনি। তাদের একটা ধারণা হয়তো মালিকরা কিন্তু আবার বৃদ্ধি করার কোনো একটা পায়তারা খুঁজতেছে বলে তারা মনে করেন। তবে চট্টগ্রামের প্রতিটি বাজারেই কিন্তু আসলে এই বর্জ্য তেলের যে চাহিদা রয়েছে সেইভাবে তারা দিতে পারতেছে না। বিশেষ করে মফস্বল এলাকাগুলোতে, মফস্বলের যে দোকানগুলো আছে সেই দোকানগুলো কিন্তু নির্ধারিত দামে কিন্তু তেল পাওয়া যাচ্ছে না এবং সেখানে কিন্তু বিশেষ করে 1 লিটার 2 লিটারের যে বোতল আছে সেই বোতলগুলোর কিন্তু আসলে স্বল্পতা দেখা দিয়েছে। বিশেষ করে 5 লিটারের যে বোতল আছে সেগুলো কিন্তু পর্যাপ্ত পরিমাণে রয়েছে, তবে 1 লিটার 2 লিটারের বোতল পাচ্ছে না। আমরা কথা বলেছিলাম খাতুনগঞ্জের ব্যবসায়ীদের সাথে, তারা জানালো আসলে খাতুনগঞ্জ কিন্তু ব্যবসার একই অবস্থা, সেখানেও কিন্তু স্বাভাবিক প্রক্রিয়া নাই, তবে ধীরে ধীরে স্বাভাবিক বলে তারা মনে করছেন। আরেকটা বিষয় জানিয়ে রেখে সেটি হচ্ছে যে চট্টগ্রামে কিন্তু মশলার দাম প্রচুরভাবে বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে এলাচের দাম, এলাচ বিক্রি হচ্ছে, গত সপ্তাহে বিক্রি হয়েছিল 3000 টাকা 3400 টাকা, এই সপ্তাহে সেই এলাচ বিক্রি হচ্ছে 4000 টাকা কিংবা 4200 টাকা, 1000 টাকার মতো প্রতি কেজিতে এলাচের দাম বৃদ্ধি পেয়েছে এবং একই সাথে অন্যান্য যে মশলাগুলো আছে সেগুলো কিন্তু ঊর্ধ্বমুখী, কোনোভাবেই আসলে এটাদের নিয়ন্ত্রণ আসবে সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। তবে এখানকার যারা সাধারণ ক্রেতা আছে তারা কিন্তু জানালো আসলে যেহেতু সামনে রমজান, এই সুযোগেই কিন্তু তারা কিন্তু পণ্যকে মজুত করছে এবং এই মুহূর্তে কিন্তু চট্টগ্রামে কিন্তু সবজির পর্যাপ্ত সরবরাহ রয়েছে এবং দামও নাগালের মধ্যে রয়েছেন বলে যারা সাধারণ ক্রেতা আছে তারা জানিয়েছেন। মারফি, এই ছিল বাজার পরিস্থিতি নিয়ে আমার কাছে সর্বশেষ তথ্য। অসংখ্য ধন্যবাদ আপনাকে। মধ্যাহ্নের সংবাদ এই পর্যন্তই। দুপুরের সংবাদ 2:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।